সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার আচ্ছা। আচ্ছা। আচ্ছা শোন, আমি ক্লাসটা স্টার্ট করছি। আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্যাপাসিটারস অ্যান্ড ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি, ক্যাপাসিটি অফ হোল্ডিং সাম অ্যামাউন্ট অফ চার্জ। আমরা যদি ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল কনসিডার করি, অর ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডাক্টর অর ডিফারেন্ট অবজেক্টস, every object has a definite amount of ability to hold a charge. প্রত্যেকটা অবজেক্টের একটা ডেফিনিট মানে এবিলিটি আছে, যেটা দিয়েও একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জকে হোল্ড করতে পারে, স্টোর করতে পারে। দ্য এবিলিটি টু হোল্ড অর দ্য এবিলিটি টু স্টোর এ সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ ইজ কল্ড দ্য ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর। তার মানে কোনো একটা কন্ডাক্টর যে অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করতে পারে, সেই এবিলিটি অফ স্টোরিং দ্য চার্জ বা এবিলিটি অফ হোল্ডিং দ্যাট অ্যামাউন্ট অফ চার্জ, এটাকেই আমরা বলছি ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি। এবার কনসিডার কর, ইনিশিয়ালি দ্য কন্ডাক্টর ইজ নিউট্রাল। কন্ডাক্টর নিউট্রাল মানে কি, কন্ডাক্টরের মধ্যে কোনো চার্জ আমরা প্রোভাইড করিনি। নাও ইফ উই প্রোভাইড এ সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ, দ্য পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর উইল ইনক্রিজ। যত চার্জ দেব তত পোটেনশিয়াল ইনক্রিজ করবে, বাট আপ টু এ সার্টেন লিমিট। কারণ প্রত্যেকটা কন্ডাক্টরের একটা ডেফিনিট ম্যাক্সিমাম ভ্যালু আছে, আপ টু দ্যাট ভ্যালু দ্যাট পার্টিকুলার কন্ডাক্টর ক্যান হোল্ড দ্যাট অ্যামাউন্ট অফ চার্জ। আমরা যে কোনো কন্ডাক্টরের জন্য যে অ্যামাউন্ট অফ চার্জ তাকে আমরা প্রোভাইড করতে পারি না, সবারই চার্জ স্টোরেজের একটা ম্যাক্সিমাম লিমিট আছে। তাহলে যখন আমরা চার্জ প্রোভাইড করছি টু এ কন্ডাক্টর, পোটেনশিয়াল অফ দ্য কন্ডাক্টর অলসো ইনক্রিজেস। এবার সায়েন্টিস্টরা ভেরিয়াস রেজাল্ট অ্যানালিসিস করলেন, করে কি অবজার্ভ করলেন, যে দ্য ইনক্রিজ ইন পোটেনশিয়াল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ চার্জ হুইচ ইজ গিভেন টু দ্যাট কন্ডাক্টর। তার মানে একটা কন্ডাক্টরের যদি আমি পোটেনশিয়াল কতটা ইনক্রিজড হলো সেটা যদি মেজার করি, আর কতটা চার্জ দিয়েছি যার জন্য এই পোটেনশিয়ালের ভ্যালুটা ইনক্রিজ করেছে, সায়েন্টিস্টরা দেখলেন এই সাপ্লাইড চার্জ অ্যান্ড দ্য ইনক্রিজ ইন পোটেনশিয়াল, এই দুটো কোয়ান্টিটি হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইচ আদার। তার মানে কি, আমরা যদি চার্জের অ্যামাউন্ট ইনক্রিজ করি, দ্য ইনক্রিজ ইন পোটেনশিয়াল উইল বি মোর। যত চার্জ দেব তত পোটেনশিয়ালের ভ্যালু ইনক্রিজ করবে, বাট আপ টু দ্যাট ম্যাক্সিমাম লিমিট। তো সেই লজিকটাকে, যেটা রেজাল্ট অ্যানালিসিস করে সায়েন্টিস্টরা দেখলেন, সেই রেজাল্ট অ্যানালিসিস করে তারা এবার একটা ইকুয়েশনকে ফ্রেম করলেন। কীরকম? কনসিডার করলেন যে ডিউ টু এ চার্জ প্লাস কিউ, দ্য ইনক্রিজ ইন পোটেনশিয়াল অফ দ্যাট কন্ডাক্টর ইজ ক্যাপিটাল ভি। তাহলে একটু আগে আমি কি বললাম, ইনক্রিজ ইন পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য সাপ্লাইড চার্জ। তাহলে এখানে প্লাস কিউ চার্জের জন্য ভি অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল ইনক্রিজ করেছে। তাহলে সায়েন্টিস্টদের এই আগের ফাইন্ডিং থেকে ইকুয়েশনটা কি আসলো, কিউ প্রপোর্শনাল টু ক্যাপিটাল ভি। এবার আমরা সবাই কি জানি, যে ইফ উই রিপ্লেস দ্য প্রপোর্শনালিটি সিম্বল বা প্রপোর্শনালিটি সাইন বাই অ্যান ইকুয়াল সাইন, দেন উই হ্যাভ টু ইন্ট্রোডিউস এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। যখনই আমি প্রপোর্শনালিটি সাইনকে ইকুয়াল সাইন দিয়ে রিপ্লেস করব, আমাকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে দেখ, এই প্রপোর্শনালিটি সাইনের জায়গায় যেই মোমেন্টে ইকুয়াল সাইন দিয়েছি, এবার যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট সেটাকে ক্যাপিটাল কে স্মল কে এই দিয়ে ডিনোট করা হচ্ছে না, এটাকে ডিনোট করা হচ্ছে বাই ক্যাপিটাল সি। তাহলে ইকুয়েশনটা আমরা পেলাম কি, কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল সি ইন্টু ক্যাপিটাল ভি। সো হোয়াট ইজ ক্যাপিটাল সি? ক্যাপিটাল সি ইজ অ্যাকচুয়ালি এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যার বাংলা নাম সমানুপাতিক ধ্রুবক। এর একটা পার্টিকুলার নাম আছে, সেই নামটা কি, দ্য ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি অফ দ্য কন্ডাক্টর। একটু আগে যেটা আমরা বললাম, যে ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটি অফ এ কন্ডাক্টর ইজ দ্য এবিলিটি অফ স্টোরিং সাম অ্যামাউন্ট অফ চার্জ। সেই ক্যাপাসিটেন্স অর ক্যাপাসিটিটাকেই রিপ্রেজেন্ট করা হয় বাই দিস ক্যাপিটাল সি।
তাহলে ক্যাপিটাল সি অ্যাকচুয়ালি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যার নাম হচ্ছে ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টর। এর এটা কিন্তু কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়। ইফ উই চেঞ্জ দ্য কন্ডাক্টর, ইফ উই চেঞ্জ দ্য শেপ সাইজ অফ দ্য কন্ডাক্টর, দেন দ্য ভ্যালু অফ ক্যাপিটাল সি উইল অলসো চেঞ্জ। সেই কারণের জন্য ক্যাপিটাল সি এটা কোনো ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, এর ভ্যালু চেঞ্জ করবে, বিকজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল সি ডিপেন্ডস অন সাম ফ্যাক্টরস। কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? নাম্বার ওয়ান হচ্ছে শেপ অ্যান্ড সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর। যত লার্জ সারফেস এরিয়া হবে তত বেশি চার্জকে ওই কন্ডাক্টর স্টোর করতে পারবে। তাহলে ভ্যালু অফ ক্যাপিটাল সি ইজ ডিটারমিন্ড বাই নাম্বার ওয়ান শেপ অ্যান্ড সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর। সেকেন্ড কার উপর ডিপেন্ড করে? নাম্বার টু নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম। নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম মানে কি? কন্ডাক্টর যে মিডিয়ামে রয়েছে সেই মিডিয়ামটাই কন্ডাক্টরকে সারাউন্ড করে রেখেছে। তাহলে আমরা যদি সেম কন্ডাক্টরকে নিয়ে এক্সপেরিমেন্ট করি ইন এয়ার, ইনসাইড ওয়াটার, ইনসাইড এনি অয়েল, তাহলে কি হচ্ছে? নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম চেঞ্জেস। যখনই নেচার অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম চেঞ্জ করবে, দ্য ভ্যালু অফ সি ফর দ্য সেম কন্ডাক্টর উইল অলসো চেঞ্জ। তাহলে সেকেন্ড যে প্যারামিটারের উপর ক্যাপিটাল সি এর ভ্যালু ডিপেন্ড করছে সেটা হচ্ছে ওই কন্ডাক্টরকে যে মিডিয়ামটা সারাউন্ড করে রেখেছে, মানে কন্ডাক্টরের চারদিকে যে মিডিয়ামটা রয়েছে, নেচার অফ দ্যাট মিডিয়াম অর নেচার অফ দ্যাট সারাউন্ডিং মিডিয়াম ক্যান ইনফ্লুয়েন্স দ্য ভ্যালু অফ ক্যাপিটাল সি অর ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টর। আর নাম্বার থ্রি কি? নাম্বার থ্রি হচ্ছে ওই কন্ডাক্টরের নিয়ার রিজিয়ানে বা কন্ডাক্টরের আশেপাশে যদি কোনো সেকেন্ড কন্ডাক্টর বা সেকেন্ড কন্ডাক্টিং অবজেক্ট এক্সিস্ট করে, দ্য ভ্যালু অফ সি উইল অলসো চেঞ্জ। তাহলে থার্ড প্যারামিটার কি? দ্য প্রেজেন্স অফ নিয়ার বাই অবজেক্টস। ধর একটা কন্ডাক্টর এয়ারের মধ্যে রয়েছে, তুই যদি ওই কন্ডাক্টরের পাশে আর একটা কন্ডাক্টরকে এনে প্লেস করিস, তাহলে দেখবি ওই ফার্স্ট কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ করে যাচ্ছে। সেখানে আমাদের মিডিয়াম সেম রয়েছে, শেপ সাইজ এরিয়া সব সেম রয়েছে, কিন্তু আমরা সেকেন্ড একটা কন্ডাক্টরকে যখন ফার্স্ট কন্ডাক্টরের নিয়ার রিজিয়ানে প্লেস করছি বা ভিসিনিটিতে প্লেস করছি, ফার্স্ট কন্ডাক্টরের ক্যাপাসিটেন্সের ভ্যালু চেঞ্জ করে যাচ্ছে। এই তিনটে প্যারামিটারের উপর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ক্যাপিটাল সি অর ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টর ডিপেন্ড করে। তাহলে নাম্বার ওয়ান কার উপর? শেপ অ্যান্ড সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর। নাম্বার টু নেচার অফ দ্য মিডিয়াম সারাউন্ডিং দ্য কন্ডাক্টর। অ্যান্ড নাম্বার থ্রি প্রেজেন্স অফ দ্য নিয়ার বাই অবজেক্ট। এবার এই যে ইকুয়েশনটা আমরা পেলাম কিউ ইজ ইকুয়াল টু সিভি, এই ইকুয়েশনটাকে আমরা যদি এখান থেকে যদি ক্যাপিটাল সি কে ডেফিনেশন আমরা জানতে চাই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যাপিটাল সি, দেন ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান রাইট সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। কিউ ইজ দ্য চার্জ, ভি ইজ দ্য পোটেনশিয়াল। তাহলে দেখ এখানে আমরা একটা রেশিও নিচ্ছি, চার্জ ডিভাইডেড বাই দ্য পোটেনশিয়াল রিকোয়ার্ড for that amount of the potential rise due to the supply of the charge। কার রেশিও নিচ্ছি? ওই কন্ডাক্টরের উপর যে অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ রয়েছে সেই ভ্যালুটা, আর সেই চার্জটা ওই কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু কতটা ইনক্রিজ করেছে সেই ভ্যালুর রেশিও। তাহলে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তার মানে ক্যাপাসিটেন্স ইজ ইকুয়াল টু দ্য রেশিও অফ ইলেকট্রিক চার্জ অন দ্য কন্ডাক্টর টু দ্য পোটেনশিয়াল দ্যাট ইজ ইনক্রিজড ডিউ টু দ্যাট চার্জ। অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে যে চার্জ রয়েছে আর ওই চার্জের জন্য কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু যতটা ইনক্রিজ করেছে, এই দুটো ভ্যালুর রেশিও হচ্ছে ক্যাপাসিটেন্সের সঙ্গে সমান। এখান থেকে আলটিমেটলি যদি আমরা ভি ইজ ইকুয়াল টু 1 লিখি,
তাহলে দেখ, বা ভি ইজ ইকুয়াল টু 1 করি, তাহলে সি ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে কিউ। ভি ইজ ইকুয়াল টু 1, 1 মিনস ইউনিট বা একক, তার মানে পোটেনশিয়ালের ভ্যালু হতে হবে ইকুয়াল টু ইউনিট। এর মানে কি? এর মানে হচ্ছে আমাকে একটা কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালুকে ইনক্রিজ করাতে হবে বাই এ ফ্যাক্টর 1। এই যে 1 ফ্যাক্টরে যে ইনক্রিজ করাতে যাব, তার জন্য যে অ্যামাউন্ট অফ চার্জকে আমাকে সাপ্লাই করতে হবে টু দ্যাট কন্ডাক্টর, সেই চার্জের ভ্যালুটা হবে ইকুয়াল টু দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টর। তার মানে একটা যে কোনো কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স হচ্ছে ওই কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালুকে 1 ফ্যাক্টরে ইনক্রিজ করাতে বা ইউনিট অ্যামাউন্টে ইনক্রিজ করাতে যে অ্যামাউন্ট অফ চার্জ আমাকে ওই কন্ডাক্টরে সাপ্লাই করতে হবে, তার ভ্যালুটা হচ্ছে ইকুয়াল টু দ্য ক্যাপাসিটেন্স অফ দ্যাট কন্ডাক্টর। তার মানে আমাকে যদি ডেফিনেশন লিখতে বলে, তাহলে আমি কি লিখব? ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর ইজ নিউমেরিক্যালি ইকুয়াল। এই যে কথাটা, এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউমেরিক্যালি ইকুয়াল মানে আমরা অনলি কনসিডার করব দ্য অ্যামাউন্ট অফ চার্জ, নট দ্য ইউনিট অফ চার্জ। কথার কথা বলছি, যদি 10 কুলম্ব অফ চার্জ সাপ্লাই করতে হয়, তাহলে উই উইল অনলি কনসিডার দ্য নিউমেরিক্যাল ভ্যালু 10, আমরা কুলম্ব ইউনিটটাকে কনসিডার করব না। সেই জন্য আমাদের এটা লিখতে হবে ইজ নিউমেরিক্যালি ইকুয়াল, তার মানে শুধু কিউ এর নিউমেরিক্যাল ভ্যালুটা নেব, ইউনিটকে আমরা কনসিডার করব না। তাহলে ডেফিনেশনটা কি আসছে? দ্য ক্যাপাসিটেন্স অফ এনি কন্ডাক্টর is numerically equal to that charge which is needed or which is required to increase the potential of the conductor by a factor 1। তার মানে সেটাই হচ্ছে to raise or increase in potential by unity। by unity মানেই হচ্ছে by a factor 1। তার মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যে কোনো কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স হবে ওই কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু 1 ফ্যাক্টরে বা ইউনিট অ্যামাউন্ট ইনক্রিজ করাতে যে অ্যামাউন্ট অফ চার্জ আমাকে সাপ্লাই করতে হবে তার নিউমেরিক্যাল ভ্যালুর সাথে ইকুয়াল। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে এই ডেফিনেশনটা? সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, ওকে। এবারে ক্যাপাসিটেন্স ইজ চার্জ ডিভাইডেড বাই পোটেনশিয়াল। চার্জ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে রেশিও অফ টু স্কেলার কোয়ান্টিটিস অটোমেটিক্যালি একটা স্কেলার কোয়ান্টিটি হবে। তার মানে ক্যাপাসিটেন্স মনে রাখতে হবে, ক্যাপাসিটেন্স ইজ বেসিক্যালি এ স্কেলার কোয়ান্টিটি। এটা মনে রাখবে, অনেক সময় 1 মার্কের কোয়েশ্চেন দেয় যে ইজ ক্যাপাসিটেন্স এ স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি, তখন আমাদের আনসার হবে ক্যাপাসিটেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবার আমাদের যেটা জানতে হবে, হোয়াট ইজ দ্য ডাইমেনশনাল ফর্মুলা অ্যান্ড ইউনিট অফ ক্যাপাসিটেন্স। প্রথমে আমরা ডাইমেনশনাল ফর্মুলাটা দেখি। ডাইমেনশনাল ফর্মুলা সি ইজ ইকুয়াল টু, এই ইকুয়েশনটা ফলো কর, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ক্যাপাসিটেন্স কি হবে? ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ ডিভাইডেড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ পোটেনশিয়াল। ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ আমরা অলরেডি জানি, ক্যাপিটাল এটি। ডাইমেনশনাল ফর্মুলা অফ পোটেনশিয়াল, এইটা এখানে একটা স্টেপ আমি তোদের করে দেখাচ্ছি, তোরা এটা দেখে নে। ডাইমেনশনাল ফর্মুলা অফ পোটেনশিয়াল আমরা কি করে ক্যালকুলেট করব? ধর আমি যদি করতে চাই ডাইমেনশনাল ফর্মুলা অফ পোটেনশিয়াল, পোটেনশিয়াল ইজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। তার মানে ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান ডিভাইডেড বাই ইট উইল বি ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ। এবার ডাইমেনশনাল ফর্মুলা অফ ওয়ার্ক ডান আমরা কি জানি? ওয়ার্ক ডানের ডাইমেনশনাল ফর্মুলা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে আমরা সেই ফর্মুলাটাকে লিখব, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার অফ -2 ডিভাইডেড বাই ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ। এক্ষুনি আমি ডাইমেনশনাল ফর্মুলা অফ চার্জ বলেছি এটি। তাহলে ইকুয়েশনটা কি আসছে দেখ,
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এটি। এবার কি হবে, এম সেম থাকছে, এল স্কোয়ার সেম থাকছে, টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি, টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টি মিনস টি টু দি পাওয়ার অফ -3। তাহলে এটা হয়ে গেল টি টু দি পাওয়ার অফ -3। 1 by a means a to the power -1, so it becomes a to the power -1। তাহলে দেখ ডাইমেনশনাল ফর্মুলা অফ পোটেনশিয়াল কি দাঁড়ালো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। এটাই দেখ এখানে লেখা রয়েছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। 1 by m means m টু দি পাওয়ার -1, 1 by l স্কোয়ার হয়ে যাবে l টু দি পাওয়ার -2, t divided by t to the power -3, 1 by t to the power -3 means t to the power +3, t to the power +3 into t means t to the power +4, আর 1 a to the power -1 মানে 1 by a, তার মানে 1 by a to the power -1 মানে হচ্ছে a into a হয়ে গেল a স্কোয়ার। তাহলে ডাইমেনশনাল ফর্মুলা অফ ক্যাপাসিটেন্স কি দাঁড়ালো, ক্যাপিটাল এম টু দি পাওয়ার -1, ক্যাপিটাল এল টু দি পাওয়ার -2, ক্যাপিটাল টি টু দি পাওয়ার 4, ক্যাপিটাল এ টু দি পাওয়ার 2। এটা ভালো করে প্র্যাকটিস করবি, কারণ এই ডাইমেনশনাল ফর্মুলাটা কিন্তু পরীক্ষাতে 1 মার্কের কোয়েশ্চেনে খুব আসে। রাইট দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ক্যাপাসিটেন্স। এই ডাইমেনশনাল ফর্মুলার ক্যালকুলেশনটা সবার ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছিস তো? আচ্ছা আচ্ছা, স্যার লিখতে বললে ওই v = 1 ওখান দিয়ে লিখতে হবে? এইটা লিখবি, আচ্ছা এইটা, ঠিক আছে ঠিক আছে। এই নিচেরটা তোদের দেখানোর জন্য যে ভিটা কি করে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1 হলো, সেটা আমি তোদের করে দেখালাম। যদি ঠিক আছে স্যার। যদি 1 মার্কের কোয়েশ্চেন দেয়, এই ডেরিভেশনটা না করে দেখালেও চলবে। স্ট্রেট যদি লিখিস ডাইমেনশনাল ক্যাপিটাল সি উইদিন থার্ড ব্র্যাকেট ইজ ইকুয়াল টু দিস ডাইমেনশনাল ফর্মুলা, তাহলেও কিন্তু 1 মার্ক পাবি। আর যদি 2 মার্কস থাকে, তখন আমাদের এই পার্টটা করে দেখাতেই হবে। তবে 2 মার্কস কখনো দেয় না, সব সময়তে 1 মার্কই দেওয়া হয়। জাস্ট ফাইনাল এক্সপ্রেশনটা লিখে দিলেই হবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা ফার্স্টে কনসিডার করব এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স। খুব ভালো করে আগে জিনিস দেখ, এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স যেটা ম্যাক্সিমাম ইউজ হয়, দ্যাট ইজ ফ্যারাড, নট ফ্যারাডে। এটা অনেকে ভুল করে লেখে ফ্যারাডে, ফ্যারাডে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ইউনিট। ফ্যারাড মনে রাখবি, FARAD, যেটাকে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করা হয়। অ্যাকচুয়ালি আমাদের ক্যাপাসিটেন্স কি আসছে, চার্জ বাই পোটেনশিয়াল। চার্জের এসআই ইউনিট কুলম্ব, পোটেনশিয়ালের এসআই ইউনিট ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি ফ্যারাড হচ্ছে কুলম্ব ডিভাইডেড বাই ভোল্ট, দ্যাট ইজ কুলম্ব পার ভোল্ট। এটাকে ইন শর্ট বলা হয় ফ্যারাড, নট ফ্যারাডে। বহু স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে, ফ্যারাডে লিখে দেয়, ফ্যারাডে লিখলেই কিন্তু এরর হয়ে গেল। ফ্যারাড ইজ দ্য ইউনিট, এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স, হুইচ ইজ বেসিক্যালি কুলম্ব ডিভাইডেড বাই ভোল্ট, দ্যাট ইজ কুলম্ব পার ভোল্ট। এইবার কোয়েশ্চেন দেয় ডিফাইন 1 ফ্যারাড, বা 1 ফ্যারাড বলতে আমরা কি বুঝি। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে ইকুয়েশনটা সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এই ইকুয়েশনটার হেল্প আমাদের নিতে হবে। তাহলে আমরা এই ইকুয়েশনটাতে যাওয়ার আগে আমি যদি এই ইকুয়েশনটা একবার লিখে নিই, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে এটা আমাদের চোখের সামনে থাকুক। দেখ, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, আমাকে কি লিখতে বলেছে, ডিফাইন করতে বলেছে, ডিফাইন 1 ফ্যারাড, তার মানে সি এর ভ্যালু হবে 1। তাহলে সি ইজ ইকুয়াল টু 1 কখন হবে, ইফ বোথ কিউ অ্যান্ড ভি আর ইকুয়াল টু 1। কিউ আর ভি দুটোই যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে 1/1 ইজ ইকুয়াল টু 1 হবে। এবার আমরা এসআই সিস্টেমে আছি, তাহলে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত হবে, 1 কুলম্ব, ভি উইল বি ইকুয়াল টু 1 ভোল্ট, then and only then it will be 1 coulomb divided by 1 volt, that is 1 farad.
তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাকে আমার এমটা কি? আমার এম হচ্ছে কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু ইনক্রিজ করাতে হবে বাই অ্যান অ্যামাউন্ট অফ 1 ভোল্ট। এই 1 ভোল্ট ইনক্রিজ করানোর জন্য আমাকে সাপ্লাই করতে হবে এ সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ। নাও ইফ উই ফাইন্ড দ্যাট টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল অফ এ কন্ডাক্টর বাই 1 ভোল্ট উই নিড টু সাপ্লাই 1 কুলম্ব অফ চার্জ, then the capacitance of the conductor will be equal to 1 farad। তার মানে কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়ালের ভ্যালু 1 ভোল্ট ইনক্রিজ করাতে যদি আমাকে 1 কুলম্ব অফ চার্জ সাপ্লাই করতে হয়, তাহলেই ওই ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 1 ফ্যারাড। এ দেখ কি লেখা রয়েছে, দ্য ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর ইজ সেড টু বি 1 ফ্যারাড ইফ ইটস পোটেনশিয়াল ইজ রেজড বাই 1 ভোল্ট। তার মানে পোটেনশিয়ালের ভ্যালু 1 ভোল্ট অ্যামাউন্টে ইনক্রিজ করাতে হয়েছে হয়েছে কখন? হোয়েন 1 কুলম্ব অফ চার্জ ইজ গিভেন টু ইট, যখন 1 কুলম্ব অফ চার্জ ওকে দেওয়া হয়েছে। যদি দেখি 1 কুলম্ব অফ চার্জ সাপ্লাই করলে 1 ভোল্ট অফ পোটেনশিয়াল ইনক্রিজ করছে, দেন ইমিডিয়েটলি উই ক্যান সে দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টর ইজ 1 ফ্যারাড। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে ডেফিনেশনটা? সবাই বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার তো ডেফিনেশনটা? আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে 1 ফ্যারাড মনে রাখবি ইজ অ্যান এক্সট্রিমলি লার্জ কোয়ান্টিটি। এক্সট্রিমলি লার্জ কোয়ান্টিটি, এটা তোদের এখানে কখনো কোয়েশ্চেনটা দেওয়া হয়নি, আমি জাস্ট বলে রাখছি, শুনে রাখিস। আমাদের যদি একটা ধর একটা আমাকে বললো একটা তোদের অ্যাকচুয়ালি আইসোলেটেড স্ফিয়ারের ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করা ওদের সিলেবাসের মধ্যে নেই। যদি আমাকে বললো একটা স্ফিয়ার ক্রিয়েট করো, স্ফিয়ার, মেটালিক স্ফিয়ার ইজ এ কন্ডাক্টর, আমাকে টাস্ক দেওয়া হলো যে একটা মেটালিক স্ফিয়ারকে তৈরি করো যার ভ্যালু হবে, যার ক্যাপাসিটেন্সের ভ্যালু হবে 1 ফ্যারাড। তাহলে পরে আমাকে যদি বলা হয় আর্থের সারফেসে বসে এই স্ফিয়ারটাকে ক্রিয়েট করতে বা কনস্ট্রাক্ট করতে, এটা কোনোদিন পসিবল নয়। কেন পসিবল নয়? তার কারণ একটা স্ফিয়ারের, আইসোলেটেড স্ফিয়ারের যা ফর্মুলা ক্যাপাসিটেন্সের, সেই ফর্মুলা ওয়াইজ যদি আমরা 1 ফ্যারাড ক্যাপাসিটেন্সের ভ্যালুর একটা স্ফিয়ারকে কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে রেডিয়াস অফ দ্যাট স্ফিয়ার উইল বি 1500 টাইমস গ্রেটার দ্যান দ্য রেডিয়াস অফ আর্থ। মানে আর্থের রেডিয়াসের ভ্যালুকে, যেটা অ্যাভারেজ ভ্যালু 6400 কিলোমিটার, তাকে যদি 1500 দিয়ে মাল্টিপ্লাই করিস, তাহলে যে ভ্যালুটা পাবি ওই স্ফিয়ারের রেডিয়াসটা সেই ভ্যালুর হতে হবে, তবেই ও 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স এই ভ্যালুতে রিচ করতে পারবে। তাহলে আর্থের সারফেসে বসে আর্থের রেডিয়াসের 1500 টাইমস গ্রেটার রেডিয়াসের কোনো স্ফিয়ারকে কখনো আমরা কনস্ট্রাক্ট করতে পারি না। এই জন্য মনে রাখবি 1 ফ্যারাড ইজ অ্যান এক্সট্রিমলি লার্জ কোয়ান্টিটি। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এর অনেক স্মলার কোয়ান্টিটি নিয়ে ডিল করতে হয়। কি কি কোয়ান্টিটি নিয়ে ডিল করতে হয়? আইদার মাইক্রোফ্যারাড অর ন্যানোফ্যারাড অর পিকোফ্যারাড। দেখবি আমাদের এই যে বাড়িতে সিলিং ফ্যান থাকে বা টেবিল ফ্যান থাকে, এর মধ্যে ক্যাপাসিটার থাকে, সিলিন্ডারের মতন দেখতে একটা অবজেক্ট। যাদের বাড়িতে এসি আছে, যখন এসি দেখবি একটা সার্টেন লং টাইম রান করার পর দেখবি এসি কোনো কারণের জন্য সেরকম কুলিং এফেক্ট প্রডিউস করতে পারছে না, তখন চেক করতে গিয়ে দেখবি যারা তোর এই মেনটেনেন্স করে তারা বলে ক্যাপাসিটার খারাপ হয়ে গেছে। ওই ক্যাপাসিটারগুলো থাকে মাইক্রোফ্যারাড অর্ডারে, 50 মাইক্রোফ্যারাড এরকম অর্ডারে থাকে। মাইক্রো মিনস 10⁻⁻6, তাহলে 1 মাইক্রোফ্যারাড ইজ 10⁻⁻6 ফ্যারাড। ন্যানো মিনস 10⁻⁻9, তাহলে 1 ন্যানোফ্যারাড ইজ 10⁻⁻9 ফ্যারাড। আর পিকো মিনস 10⁻⁻12, তাহলে 1 পিকোফ্যারাড ইজ ইকুয়াল টু 10⁻⁻12 ফ্যারাড। আমাদের এই স্মলার ইউনিটসগুলো নিয়েই কাজ করতে হয়। ম্যাক্সিমাম ইউজ হয়
মাইক্রো, ন্যানো, পিকো অনেক ক্ষেত্রে ইউজড হয়। তা এটা গেল স্মলার ইউনিটস ইন এসআই সিস্টেম ফর দ্য গিভেন ক্যাপাসিটার্স অর কন্ডাক্টার্স। এইবার এর আরেকটা ইউনিট আছে যেটাকে আমরা বলি হচ্ছে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা আমাদের পড়তে হবে কেন? কারণ অনেক সময়তে আমাদের কোয়েশ্চেন দেয় স্টেট দ্য রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইউনিট অফ ক্যাপাসিটেন্স। তার মানে ফ্যারাড ইউনিটের সাথে সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে যা ক্যাপাসিটেন্সের ইউনিট তার রিলেশনটা আমাকে ডিরাইভ করতে বলতে পারে বা স্ট্রেট ফরওয়ার্ড রিলেশনটা লিখতে দিতে পারে। সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আমাদের যেটা ক্যাপাসিটেন্সের ইউনিট সেটা হচ্ছে একটা নেম হচ্ছে স্ট্যাট ফ্যারাড, আইদার আমরা এই নেম বলতে পারি, অর ইএসইউ অফ ক্যাপাসিটেন্স। ইএসইউ মিনস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ ক্যাপাসিটেন্স, দুটো সেম। স্ট্যাট ফ্যারাড যা ডিনোট করে, ইএসইউ অফ ক্যাপাসিটেন্স সেম জিনিসকে ডিনোট করে। আবার আগের বারের লজিক, সি ইজ ইকুয়াল টু 1 আমি কখন পাবো? ইফ কিউ অ্যান্ড ভি বোথ আর ইকুয়াল টু 1। তাহলে এবার আমাদের চার্জ, পোটেনশিয়াল এদের সবার সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে চলে যেতে হবে। সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ ইজ স্ট্যাট কুলম, সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ পোটেনশিয়াল ইজ স্ট্যাট ভোল্ট। তাহলে পরে চার্জ হয়ে যাবে 1 স্ট্যাট কুলম, potential will be equal to 1 stat volt, then C or the capacitance of the conductor will be equal to either 1 stat farad or 1 ESU of capacitance। তাহলে 1 stat farad is basically আমাদের এই আগের ইকুয়েশনটা C is equal to Q by V, so 1 stat farad is 1 stat coulomb divided by 1 stat volt। এই যে আমরা রিলেশনটা পেলাম, এই রিলেশনটাকে আমাদেরকে কি করতে হবে? ফ্যারাড এই ইউনিটের সাথে রিলেট করতে হবে। কিভাবে রিলেট করছি দেখ। 1 ফ্যারাড কত পেয়েছি আমরা? 1 ফ্যারাড ইজ 1 কুলম ডিভাইডেড বাই 1 ভোল্ট, আমরা সেইটাই লিখলাম। এবার আমাদের দুটো রিলেশনকে মনে রাখতে হবে, রিলেশন বিটুইন কুলম অ্যান্ড স্ট্যাট কুলম, রিলেশন বিটুইন ভোল্ট অ্যান্ড স্ট্যাট ভোল্ট। 1 coulomb of charge is equal to 3 into 10 to the power of 9 stat coulomb। তাহলে 1 কুলম্বের জায়গায় আমি কত পুট করলাম? 3 into 10 to the power of 9 stat coulomb। 1 volt is equal to 1 by 300 stat volt। তাহলে 1 ভোল্টের জায়গায় আমি কত লিখলাম? 1 by 300 stat volt। 1 by 300টা কোথায় আছে? ইন দ্য ডিনোমিনেটর। তার মানে আমি যখন মাল্টিপ্লিকেশন হিসাবে লিখব, এই 1 বাই 300টা সিম্পলি 300 হয়ে যাবে। তাহলে কি ভ্যালু দাঁড়াচ্ছে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 300। 300 মানে কি? 300 মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2, 3 ইন্টু 3 হয়ে গেল 9, 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2 হয়ে গেল 10 টু দি পাওয়ার অফ 11। তাহলে রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ ক্যাপাসিটেন্স কি পাওয়া গেল? 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 11 স্ট্যাট ফ্যারাড। এই যে রিলেশনটা, এটা যদি 2 মার্কসের কোয়েশ্চেন হয় তাহলে আমাদেরকে এই স্টেপটা করে দেখাতে হবে, রিলেশন বিটুইন ফ্যারাড অ্যান্ড স্ট্যাট ফ্যারাড। আর যদি 1 মার্কের কোয়েশ্চেন আসে তাহলে স্ট্রেট রিলেশনটা লিখে দিবি, 1 ফ্যারাড ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 11 স্ট্যাট ফ্যারাড। এই রিলেশনটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? সবাই বুঝতে পেরেছিস রিলেশনটা? স্যার আরেকবার বলুন স্যার। কোনটা বুঝতে পারিসনি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9টা ওটা কি করে কনভার্ট হলো ওটা একবার বলুন। ওটা রিলেশন, এটা তো বললাম মনে রাখতে হবে। এটা হচ্ছে রিলেশন বিটুইন কুলম্ব অ্যান্ড স্ট্যাট কুলম্ব। এটা ফার্স্ট ক্লাসে আমি কলেজে বলেছিলাম কিভাবে এটা কুলম্ব ইজ ইকুয়াল টু স্ট্যাট কুলম্ব হয়। এই রিলেশনটাও মনে রাখতে হবে। আর 1 ভোল্ট ইজ 1 বাই 300 স্ট্যাট ভোল্ট, এই দুটো রিলেশন আমাদের মনে রাখতে হবে। এবার এই রিলেশনটা আমাদের করে দেখানোর অপশান নেই, এই দুটো ভ্যালু মনে রেখে এবার সেটাকে
ইয়ে করে আমাদেরকে জাস্ট ক্যালকুলেট করে আমাদের এই ভ্যালুটাকে নিয়ে আসতে হবে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে আমরা কন্ডাক্টর বলে জিনিসটা পড়লাম। এবারে আমাদের যেটা জানতে হবে, আমাদের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারটার নেম হচ্ছে ক্যাপাসিটারস অ্যান্ড ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটার আর কন্ডাক্টর দুটো কিন্তু সেম জিনিস নয়। ক্যাপাসিটার ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমরা কন্ডাক্টরের সময় কি দেখেছিলাম? আমরা যদি কন্ডাক্টরের সারফেস এরিয়া ইনক্রিজ করি, কন্ডাক্টরের সারাউন্ডিং মিডিয়াম চেঞ্জ করি, কন্ডাক্টরের নিয়ারে বা নিয়ার রিজিয়ানে আমরা যদি ডিফারেন্ট কোনো অবজেক্টকে প্লেস করি, দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য কন্ডাক্টর উইল ইনক্রিজ। এবার ধর আমাকে বলা হলো যে আই ক্যানট চেঞ্জ দ্য শেপ অ্যান্ড সারফেস এরিয়া অফ দ্য কন্ডাক্টর, I cannot change the nature of the surrounding medium, but I have to increase the capacitance of the conductor. তার জন্য আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা করতে হয় সেই অ্যারেঞ্জমেন্টটার নামই হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটারটা অ্যাকচুয়ালি কীরকম হয়? দুটো ডায়াগ্রাম আছে। ফার্স্টে লেফট হ্যান্ড সাইডের ডায়াগ্রামটা দেখ। ক্যাপাসিটেন্স অফ এ কন্ডাক্টর, মনে রাখবি, ক্যান বি আর্টিফিশিয়ালি ইনক্রিজড। আর্টিফিশিয়ালি ইনক্রিজ মানে কৃত্রিমভাবে ইনক্রিজ করতে পারি, বা ক্যান বি টেম্পোরারিলি ইনক্রিজড। কিভাবে টেম্পোরারি ইনক্রিজ করবে? আমি তোদের বোঝার সুবিধার জন্য ফার্স্টে সিম্পলি সরি এক মিনিট, এই শেপটা নেব না। এখন সেকেন্ড ডায়াগ্রামটা দেখবি না, ফার্স্ট ডায়াগ্রামটা কনসিডার কর। কনসিডার কর এ ইজ এ মেটালিক প্লেট। এই মেটালিক প্লেট ক্যারি করছে এ সার্টেন অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, এবং এই যে চার্জটা যেটা ক্যাপিটাল এতে রয়েছে, সেই চার্জের ভ্যালুটা হচ্ছে এমন ভ্যালু যে দ্য পোটেনশিয়াল অফ প্লেট এ ইজ অ্যাট ইটস ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে নর্মাল কন্ডিশানে এই ক্যাপিটাল এ কিউ অ্যামাউন্টের বেশি চার্জকে স্টোর করতে পারে না। আমার এম হচ্ছে আমি টেম্পোরারিলি এই এ প্লেটের চার্জ স্টোরেজ এবিলিটিকে ইনক্রিজ করব। এই প্লেটটাকে কার উপর রাখা রয়েছে? এই প্লেটটাকে রাখা রয়েছে একটা ইনসুলেটিং ব্লকের উপর। তার মানে এই প্লেটের থেকে কোনো চার্জ নর্মাল কন্ডিশনে লিক করছে না টু ইটস সারাউন্ডিং মিডিয়াম। এবারে আমি কি করব? এবারে আমি এই সেকেন্ড একটা প্লেট, যেটা হচ্ছে আইডেন্টিক্যাল টু প্লেট এ, এটা আরেকটা মেটালিক প্লেট যার আমি নাম দিয়েছি প্লেট বি, একে এ প্লেটের খুব কাছে এনে প্লেস করলাম। এইখানে এতটা গ্যাপ রয়েছে, এতটা গ্যাপ এটা ড্র করা হয়েছে শুধুমাত্র তোদের বোঝার জন্য। মনে রাখবি দ্য সেপারেশন বিটুইন দিস টু প্লেটস ইজ ভেরি ভেরি স্মল। তাহলে আমি কি করলাম? আমি একটা বি প্লেট, আরেকটা মেটালিক প্লেট, তাকে আমি ইন্ট্রোডিউস করলাম ক্লোজ টু দ্য প্লেট এ। এবার কি হবে? প্লেট বি ইনিশিয়ালি নিউট্রাল ছিল, কিন্তু প্লেট এর মধ্যে রয়েছে পজিটিভ চার্জ। এবার প্লেট বি নিউট্রাল মিন্স কি? ইনসাইড দ্যাট প্লেট বি দেয়ার আর নেগেটিভ চার্জেস অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ চার্জেস। কেন? কারণ আমরা জানি প্রত্যেকটা অ্যাটমের সেন্টারে, নিউক্লিয়াসের ইনসাইডে রয়েছে প্রোটনস, পজিটিভ চার্জ, আর নিউক্লিয়াসকে সারাউন্ড করে রোটেট করছে ইলেকট্রনস বা রিভলভ করছে ইলেকট্রনস, দে আর নেগেটিভ চার্জ। পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে, পজিটিভ পজিটিভকে রিপেল করে। তাহলে এই যে এ প্লেটের পজিটিভ চার্জ, এ কি করবে? বি প্লেটের নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে টুয়ার্ডস দ্য ইনার সারফেস অফ দ্য প্লেট বি, আর বি প্লেটের পজিটিভ চার্জকে রিপেল করবে টুয়ার্ডস দ্য আউটার ফেস অফ দ্য প্লেট বি। তার মানে প্লেট বি এর নেগেটিভ চার্জকে ইনার সারফেসের দিকে প্লেটের পজিটিভ চার্জ অ্যাট্রাক্ট করছে বা টানছে, আর প্লেট বি এর আউটার ফেস মানে বাইরের দিকের যে ফেসটা, সেই দিকে সেম পোলারিটির চার্জ বা পজিটিভ চার্জকে রিপেল করছে, ঠেলে সরিয়ে দিচ্ছে।
তাহলে বি প্লেটের চার্জ দেখ সেপারেটেড হচ্ছে। এই মেকানিজমটার নাম হচ্ছে ইন্ডাকশান। তাহলে কি হবে, বি প্লেটের ইনার ফেসে নেগেটিভ চার্জ অ্যাপিয়ার করবে, মানে ইলেকট্রনসগুলো অ্যাপিয়ার করবে এই ফেসে, আর বি প্লেটের আউটার ফেসে বা বাইরের যে ফেসটা সেখানে অ্যাপিয়ার করবে পজিটিভ চার্জেস, মানে ওই নিউক্লিয়াসের ইনসাইডে যে প্রোটনসগুলো রয়েছে তারা বি এর আউটার সারফেসের দিকে তাদেরকে ধাক্কা দিয়ে এ প্লেটের পজিটিভ চার্জটা সরিয়ে দিচ্ছে। এবার এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা কি করবে, এ প্লেটের পজিটিভ যে চার্জটা রয়েছে তাকে ইনফ্লুয়েন্স করবে। কিভাবে ইনফ্লুয়েন্স করবে, নেগেটিভ চার্জ উইল ইম্পোজ এ নেগেটিভ পোটেনশিয়াল অন প্লেট এ। তাহলে এ প্লেটে অলরেডি পজিটিভ চার্জ ছিল, তার মানে পজিটিভ পোটেনশিয়াল ছিল। এই নেগেটিভ চার্জ যদি এ প্লেটের উপর নেগেটিভ পোটেনশিয়ালকে ইম্পোজ করে, তাহলে প্লাসের উপর মাইনাস এলে প্লাস মাইনাস খানিকটা ক্যান্সেলেশন হবে, তার মানে এ প্লেটের পোটেনশিয়াল বি প্লেটের এই নেগেটিভ চার্জ ডিক্রিজ করাবে। কিন্তু বি এর এই পাশে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ আবার এ প্লেটের উপর পজিটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করে এ প্লেটের পজিটিভ পোটেনশিয়ালকে ইনক্রিজ করাতে চাইবে। তাহলে বি প্লেটের ইনার সারফেসের নেগেটিভ চার্জ কি করতে চাইছে, এ প্লেটের পজিটিভ পোটেনশিয়ালের ভ্যালুকে ডিক্রিজ করাতে চাইছে। বি প্লেটের আউটার ফেসের পজিটিভ চার্জ এ প্লেটের পজিটিভ পোটেনশিয়ালকে ইনক্রিজ করাতে চাইছে। তাহলে দুটো চার্জ দুটো অপোজিট মেকানিজম পারফর্ম করছে সাইমালটেনিয়াসলি অন প্লেট এ। আমি আরেকবার রিপিট করছি, বি প্লেটের এই ইনার সারফেসের নেগেটিভ চার্জ এ প্লেটের পোটেনশিয়ালকে ডিক্রিজ করাতে চাইছে। বি প্লেটের আউটার ফেসের পজিটিভ চার্জ এ প্লেটের পজিটিভ পোটেনশিয়ালকে ইনক্রিজ করাতে চাইছে। কিন্তু দেখ, এই যে নেগেটিভ চার্জ এটা রয়েছে কোথায়, অন দ্য ইনার ফেস অফ প্লেট বি। ইনার ফেসের চার্জ আর এ প্লেটের মধ্যে ডিস্টেন্স রিলেটিভলি স্মল কম্পেয়ার টু দ্য ডিস্টেন্স বিটুইন এ প্লেট অ্যান্ড দ্য পজিটিভ চার্জ অন দ্য আউটার ফেস অফ প্লেট বি। যেহেতু নেগেটিভ চার্জগুলো বি এর ইনার ফেসে রয়েছে, তাই জন্য ইনার ফেস থেকে এ প্লেটের ডিস্টেন্সটা আউটার ফেসের থেকে এ প্লেটের ডিস্টেন্সের থেকে কম। যত ডিস্টেন্স কম হবে তত সেই চার্জের এফেক্ট বাড়বে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই বি প্লেটের ইনার পার্টের নেগেটিভ চার্জ বি প্লেটের আউটার ফেসের পজিটিভ চার্জের থেকে বেশি ইনফ্লুয়েন্স পুট করবে অন প্লেট এ। তার জন্য কি হবে, এ প্লেটের পোটেনশিয়ালের ভ্যালু ডিক্রিজ করবে। এ প্লেটের পোটেনশিয়ালের ভ্যালু ডিক্রিজ করা মানেই কি, উই ক্যান সাপ্লাই মোর চার্জ টু প্লেট এ। তার মানে প্লেট এর চার্জ স্টোরেজ এবিলিটি ইনক্রিজ করলো, তার মানে প্লেট এর ক্যাপাসিটেন্স ইনক্রিজ করলো। এই অবধি তোদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা আগে বল। এই মেকানিজমটা সবার কাছে ক্লিয়ার হয়েছে এই পার্টটা? আমি আরেকবার বলছি, সবাই ভালো করে শোন। প্রথমে এ হ্যাঁ স্যার, ওই ইনক্রিজের ব্যাপারটা আরেকবার বলুন। এ প্লেটে প্রথমে পজিটিভ চার্জ ছিল, প্রথমে বি প্লেট ছিল না। এ প্লেট একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করেছিল, যার জন্য ওর পোটেনশিয়াল ছিল ম্যাক্সিমাম। আমি কি করলাম, একটা মেটালিক প্লেট বিকে এনে এর সামনে রেখে দিলাম। এই ইন্ডাকশান হলো, ইন্ডাকশান মানে বি প্লেটের মধ্যে চার্জগুলো সেপারেট হয়ে গেল। বি প্লেটের ইনার ফেসে চলে এলো নেগেটিভ চার্জ, কারণ প্লাস মাইনাসকে অ্যাট্রাক্ট করছে। বি প্লেটের আউটার ফেসে চলে গেল পজিটিভ চার্জ, কেন, প্লাস প্লাসকে রিপেল করছে। এবার নেগেটিভ চার্জ এ প্লেটের উপর নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করবে, তার মানে নেগেটিভ চার্জ এ প্লেটের পোটেনশিয়ালকে ডিক্রিজ করাবে। বি প্লেটের আউটার ফেসের পজিটিভ চার্জ এ প্লেটের উপর পজিটিভ পোটেনশিয়াল দেবে,
তার মানে বি প্লেটের আউটার ফেসের পজিটিভ চার্জ এ প্লেটের পোটেনশিয়ালের ভ্যালুকে ইনক্রিজ করাবে। কিন্তু বি প্লেটের ইনার ফেস আর এ প্লেটের মধ্যে ডিস্টেন্স বি প্লেটের আউটার ফেস আর এ প্লেটের মধ্যে ডিস্টেন্সের থেকে কম। দেখ এই ডিস্টেন্সটা আর এ প্লেট থেকে বাইরের ডিস্টেন্সটা, দুটোর মধ্যে কোন ডিস্টেন্সটা কম? ইনার প্লেটের বা ইনার সারফেসের ডিস্টেন্স এ প্লেটের থেকে আর এ প্লেটের থেকে আউটার ফেসের ডিস্টেন্স কোনটা কম? ইনার ফেসের ডিস্টেন্সটা কম। তার মানে নেগেটিভ চার্জ এ প্লেটের বেশি কাছে আছে। তাহলে কার বেশি ইনফ্লুয়েন্স হবে? নেগেটিভ চার্জের বেশি ইনফ্লুয়েন্স হবে। তার মানে এই বি প্লেটটার আউটার ফেস বা বাইরের ফেসে যে পজিটিভ চার্জ আছে তার থেকে বি এর ইনার ফেসের নেগেটিভ চার্জের ইনফ্লুয়েন্স এ প্লেটের উপর বেশি হবে। তার মানে এ প্লেটের পোটেনশিয়াল ডিক্রিজ করে যাবে। যেই মোমেন্টে এ প্লেটের পোটেনশিয়াল ডিক্রিজ করবে, উই ক্যান সাপ্লাই মোর অ্যামাউন্ট অফ চার্জ, তাহলেই আবার এ প্লেটের পোটেনশিয়াল ম্যাক্সিমাম ভ্যালুতে রিচ করবে। সো ইফ উই ক্যান সাপ্লাই মোর চার্জ টু প্লেট এ, তার মানে কি প্লেট এ এখন বি প্লেটটা ওর কাছে আছে বলে আরও বেশি চার্জকে স্টোর করতে পারছে। তার মানে এ প্লেটের চার্জ স্টোরেজ এবিলিটি নর্মাল কন্ডিশনের থেকে ইনক্রিজ করেছে। ক্লিয়ার হলো সবার কাছে? সবাই বুঝতে পেরেছিস? সবাই কি বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ এবারে যদি আমাকে বলে যে আরও ফার্দার এ প্লেটের চার্জ স্টোরেজ এবিলিটিকে ইনক্রিজ করাতে হবে, তাহলে কি করব? তাহলে আমাদের সেকেন্ড পার্ট। এবার কি করেছি দেখ, তোরা এফ ট্রিপল ক্লাসে আর্থিং অলরেডি পড়েছিস, জানিস। আমরা বি প্লেটটাকে আর্থ করে দিলাম। যেই মোমেন্টে আর্থ করে দিলাম, ফার্স্ট ডায়াগ্রামের সঙ্গে সেকেন্ড ডায়াগ্রামটা কম্পেয়ার করে দেখতো কি নেই। বি প্লেটের এই আউটার ফেসের যে পজিটিভ চার্জ, দেখ সেটা আর এখন এখানে নেই। যেন অ্যাজ ইফ আমি একটা ওয়্যার দিয়ে আর্থিং করলাম, এই পজিটিভ চার্জগুলো যেন বি প্লেট থেকে বেরিয়ে গ্রাউন্ডে চলে গেল। এটা অ্যাপিয়ার করছে যেন এরকম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়নি। কেন হয়নি? তাহলে হয়েছে কি? আমরা কি বলি আর্থের সারফেস হচ্ছে নিউট্রাল, কিন্তু অ্যাকচুয়ালি আর্থের সারফেস ইজ নট এ নিউট্রাল সারফেস। আর্থের সারফেস হচ্ছে ভেরি ভেরি স্লাইটলি নেগেটিভলি চার্জড। মানে আর্থের সারফেসের মধ্যে ইলেকট্রন এক্সেস আছে। যেই মোমেন্টে আমি এই আর্থিংটা করছি, কি হচ্ছে? আর্থের সারফেসের সাথে বি প্লেটের একটা ডাইরেক্ট কন্ডাক্টিং পাথ ক্রিয়েটেড হচ্ছে। এবার ইমিডিয়েটলি আর্থের সারফেস কি দেখতে পাচ্ছে? বি প্লেটের এই ফেসে ইলেকট্রন নেই, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি রয়েছে। এই ইউনিভার্সের বেসিক নেচার হচ্ছে ইট অলওয়েজ ট্রাইজ টু মেনটেন ইকুইলিব্রিয়াম। সবসময় তো ইকুইলিব্রিয়াম মেনটেন করতে চায়। এবার বি এর আউটার ফেসে তো ইলেকট্রন নেই, ইলেকট্রনগুলো তো রয়েছে বি এর ইনার ফেসে। সঙ্গে সঙ্গে কি হবে? এই আর্থের সারফেস থেকে তখন ইলেকট্রন এই ওয়্যার দিয়ে ফ্লো করে এই বি এর আউটার ফেসে এসে এই পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করে দেয়। এবার আমরা তো আর ইলেকট্রনের ফ্লো থ্রু দ্য ওয়্যার দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের কাছে পুরো ব্যাপারটা অ্যাপিয়ার করে অ্যাজ ইফ যেই মোমেন্টে আমি এই আর্থিংটা করলাম, যেন এই বি এর আউটার ফেসের পজিটিভ চার্জগুলো ইমিডিয়েটলি বি প্লেট থেকে গ্রাউন্ডে বা আর্থের সারফেসে চলে গেল। মনে রাখবি, পজিটিভ চার্জ ক্যান নেভার লিভ দ্য কন্ডাক্টর। ও কখনো বি প্লেট থেকে পজিটিভ চার্জ বেরোতে পারে না। তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওটা আমাদের চোখে অ্যাপিয়ার করছে, যেন মনে হচ্ছে যেন এটা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আর্থের সারফেস থেকে ইলেকট্রন ফ্লো করে এসছে থ্রু দ্যাট গ্রাউন্ডেড ওয়্যার অ্যান্ড নালিফাইড অর ক্যান্সেলড
all the positive charges which were on the outer face of plate B. তাহলে দেখ প্লেট বি এর আউটার ফেসে যেই মোমেন্টে পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল, বি এর ইনার ফেসে কি পড়ে রয়েছে, নেগেটিভ চার্জটা পড়ে গেছে। এবার এই নেগেটিভ চার্জ এবারে কমপ্লিটলি এই এ প্লেটের উপর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নেগেটিভ পোটেনশিয়াল অ্যাপ্লাই করে এ প্লেটের পোটেনশিয়ালের ভ্যালুকে আরও ফার্দার ডিক্রিজ করিয়ে দেয়। তার মানে এ প্লেটে আমরা আরও ফার্দার চার্জ সাপ্লাই করতে পারি, যাতে করে এ প্লেটের পোটেনশিয়ালের ভ্যালু আবার ম্যাক্সিমামে রিচ করতে পারে। তাহলে এখানে আমরা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার কিন্তু তৈরি করলাম না, আমরা কি করলাম, একটা মেটালিক প্লেট হুইচ ইজ এ কন্ডাক্টর, তার নিয়ারেস্ট রিজিয়ানে বা ক্লোজ রিজিয়ানে আমি একটা সেকেন্ড মেটালিক প্লেট বা সেকেন্ড কন্ডাক্টরকে আনলাম, এনে সেই কন্ডাক্টরকে আর্থিং করে দিলাম। তার জন্য আমি কি দেখতে পাচ্ছি, এ প্লেটটা ইনিশিয়ালি বা নর্মাল কন্ডিশনে যে অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করতে পারতো, জাস্ট এই গ্রাউন্ডেড প্লেটের প্রেজেন্সের জন্য এ প্লেট এখন তার থেকে সেভারেল টাইমস বেশি অ্যামাউন্ট অফ চার্জকে স্টোর করতে পারছে। এই যে টোটাল স্ট্রাকচারটা, এই দুটো প্লেট, প্লেট এ ইনসুলেটেড, প্লেট বি কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, এই পুরো স্ট্রাকচারটারই নাম হচ্ছে ক্যাপাসিটার। তাহলে ক্যাপাসিটার ইজ বেসিক্যালি এ টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট ইউজিং হুইচ উই ক্যান ইনক্রিজ দ্য চার্জ স্টোরেজ এবিলিটি অফ এ কন্ডাক্টর। তুই যেই মোমেন্টে এই বি প্লেটটাকে সরিয়ে দিবি, দেখবি এ প্লেট আবার ওর অরিজিনাল চার্জ স্টোরেজ এবিলিটিতে ব্যাক করে যাবে। এই প্লেট আছে বলে ওর চার্জ স্টোরেজ এবিলিটি সেভারেল টাইমস ইনক্রিজ করেছে। তুই যেই মোমেন্টে বি প্লেটকে সরিয়ে দিবি ফ্রম এ, সঙ্গে সঙ্গে তুই দেখতে পাবি এ প্লেট আবার ওর ফার্স্ট যে নর্মাল কন্ডিশনে ওর যে চার্জ স্টোরেজ এবিলিটি ছিল সেই ভ্যালুতে ব্যাক করে গিয়েছে। তার মানে ইট ইজ এ কমপ্লিটলি টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। এটাকেই, এই স্ট্রাকচারটাকে আমরা বলি দিস ইজ দ্য ক্যাপাসিটার। এটা সবার কাছে ক্লিয়ার হলো কিনা বল? ক্যাপাসিটারের এই প্রিন্সিপালটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আমি যেটা বললাম সেটা আমি পয়েন্ট পয়েন্ট করে তোদের একটা লেখা দিয়ে দেব, পয়েন্টটা পড়বি, পড়লেই দেখবি ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইবার ভেরিয়াস টাইপস অফ ক্যাপাসিটারস হয়। প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, এরকম ভেরিয়াস ক্যাপাসিটারস হয়। এবারে আমরা এই ক্যাপাসিটেন্সের এক্সপ্রেশনে যাওয়ার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু কি চেঞ্জ করা পসিবল? হ্যাঁ, অবভিয়াসলি চেঞ্জ করা পসিবল। কিভাবে চেঞ্জ করা পসিবল? এই যে দুটো প্লেট রয়েছে এ আর বি, এই দুটো প্লেটের একটা কমন সারফেস এরিয়া আছে। আমরা যদি কমন সারফেস এরিয়া অফ দ্য টু প্লেটস অফ ক্যাপাসিটারকে ইনক্রিজ করাই, ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার ইনক্রিজ করবে। যদি আমরা কমন সারফেস এরিয়া বিটুইন দ্য টু প্লেটসকে ডিক্রিজ করাই, ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার ডিক্রিজ করবে। তাহলে কমন সারফেস এরিয়া অফ দ্য প্লেটস আমাকে যদি বলে যে এখানে, যে ধর আমাকে এটা বললো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটার। তাহলে কি কি ফ্যাক্টর অ্যাফেক্ট করতে পারে? ফার্স্ট যে ফ্যাক্টরটা পাবো সেটা আমি কি বললাম, কমন সারফেস এরিয়া অফ দ্য প্লেটস। দুটো প্লেটের কমন সারফেস এরিয়া যত ইনক্রিজ করবে, ক্যাপাসিটেন্স অফ দ্য তোর ক্যাপাসিটার তত ইনক্রিজ করবে। যত কমন সারফেস এরিয়া ডিক্রিজ করবে তত ক্যাপাসিটেন্স ডিক্রিজ করবে। সেকেন্ড পয়েন্ট ইজ সেপারেশন
between the plates. সেপারেশন বিটুইন দ্য প্লেটস মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেটস। আমি সেপারেশন যত ডিক্রিজ করাবো ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার তত ইনক্রিজ করবে। সেপারেশন বিটুইন দ্য টু প্লেটস যত ইনক্রিজ করাবো ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার তত ডিক্রিজ করবে। মানে এটা হচ্ছে রেসিপ্রোকাল টু ইচ আদার। যত দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স ইনক্রিজড হবে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটারের ভ্যালু ডিক্রিজ করবে। যত দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স ডিক্রিজ হবে মানে যত সেপারেশন কমে যাবে তত এদের ক্যাপাসিটেন্সের ভ্যালু তোমার ক্যাপাসিটারের ইনক্রিজ করবে। আর থার্ড হচ্ছে এই দুটো প্লেটের মধ্যে কি থাকতে পারে, দ্য গ্যাপ বিটুইন দ্য টু প্লেটস ক্যান বি ফিল্ড উইথ এয়ার, ক্যান বি ফিল্ড উইথ এনি আদার মিডিয়াম। তাহলে থার্ড প্যারামিটার অর থার্ড ফ্যাক্টর ইজ দ্য নেচার অফ দ্য মিডিয়াম বিটুইন দ্য টু প্লেটস। দুটো প্লেটের মধ্যে কি নেচারের মিডিয়াম আছে তার উপর ডিপেন্ড করে ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার। আমরা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা টার্ম অলরেডি ক্লাসে দেখেছিলাম। আমাকে ধর ফার্স্টে একটা ক্যাপাসিটার দিল যেখানে ধর এই ক্যাপাসিটারটার এই গ্যাপটা ধর ফিল্ড রয়েছে বাই এয়ার। ফার্স্টে আমি ক্যাপাসিটেন্সের ভ্যালু চেক করলাম। এবারে কি করা হলো, এই গ্যাপটাকে ফিল করে দেওয়া হলো উইথ এ মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপিটাল কে। যদি আমি এই গ্যাপটাকে ফিল করে দিই উইথ এ মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপিটাল কে, আমি দেখব ক্যাপাসিটেন্সের ভ্যালু কে টাইমস ইনক্রিজ করে গেছে। এবার ধর কোনো একটা মিডিয়ামের ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে সে 25। ইম্যাজিন কর ধর যখন এয়ার ফিল্ড ছিল তখন ধর এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু 1 ফ্যারাড, যখন দুটো প্লেটের মাঝখানে এয়ার ছিল। এবার আমি কি করলাম, ওই মিডিয়ামটা দিয়ে এই প্লেট দুটোর মাঝখানের এই গ্যাপটাকে ফিল করে দিলাম। কোন মিডিয়ামটা? দ্য মিডিয়াম হ্যাভিং এ ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট অফ 25। ইমিডিয়েটলি তুই দেখবি এই ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু 25 টাইমস ইনক্রিজ করে গেছে। তার মানে ক্যাপাসিটেন্সের কি বলে একটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য মিডিয়াম বিটুইন দ্য টু প্লেটস অফ দ্য ক্যাপাসিটার। এই দুটো প্লেটের মধ্যে যে মিডিয়াম থাকবে তার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে তত তার ক্যাপাসিটেন্সের ভ্যালুও ইনক্রিজ করবে। এবার যেটা বলছিলাম যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ক্যাপাসিটারস থাকে। প্যারালাল প্লেট ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, এগুলো শেপ অনুযায়ী হয়। প্রত্যেকটা ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্সের ভ্যালু ক্যালকুলেট করতে হয়। আমাদের সিলেবাসে ক্যাপাসিটেন্সের ভ্যালু ক্যালকুলেট করার কোনো অপশান নেই। আমাদের শুধু ফাইনাল এক্সপ্রেশনটা জানতে হবে এবং আমাদের শুধু একটাই ক্যাপাসিটার মেনশনড আছে, দ্যাট ইজ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। প্যারালাল প্লেট কেন বলা হচ্ছে, দেখ এই ডায়াগ্রামে এ আর বি হচ্ছে দুটো প্লেট, দে আর আইডেন্টিক্যাল অ্যান্ড প্যারালাল টু ইচ আদার। এই জন্য এই ক্যাপাসিটারের নাম হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেখানে দুটো প্লেট একটা আরেকটার প্যারালালি আছে। এই দুটো প্লেট একটা ডিস্টেন্স ডি দিয়ে সেপারেটেড। প্লেট বিটা গ্রাউন্ডেড, কারণ অলরেডি আমরা ক্যাপাসিটারের অ্যারেঞ্জমেন্টে কি দেখেছি, ওয়ান প্লেট উইল বি গ্রাউন্ডেড অর ওয়ান প্লেট শুড বি আর্থড। তাহলে আমাদের এখানে আমরা কি করছি, বি প্লেটটাকে গ্রাউন্ড করে রেখেছি। এবার আমরা কি দেখেছিলাম, যদি আমরা এ প্লেটে পজিটিভ চার্জ দিই আর বি প্লেটকে গ্রাউন্ড করি তাহলে বি এর ইনার ফেসে নেগেটিভ চার্জ থাকবে। এই দেখ এ প্লেটে পজিটিভ চার্জ রয়েছে, প্লাস কিউ চার্জ রয়েছে, বি এর ইনার ফেসে নেগেটিভ মাইনাস কিউ চার্জ রয়েছে। বাকি চার্জটা বা আউটার ফেসের পজিটিভ চার্জটা, যেটা আমি বললাম
আর্থের সারফেস থেকে ইলেকট্রনের ফ্লো দিয়ে নিউট্রালাইজ হয়ে গেছে। এবার আমরা কি জানি, পজিটিভ চার্জ মিনস হায়ার পোটেনশিয়াল, নেগেটিভ চার্জ মিনস লোয়ার পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড ইজ অলওয়েজ ডাইরেক্টেড ফ্রম দ্য হায়ার পোটেনশিয়াল টু দ্য লোয়ার পোটেনশিয়াল রিজিয়ান, বা ইলেকট্রিক ফিল্ড লাইন যেটা আমি বলেছিলাম ক্লাসে, যে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে থাকবে। এই যে দেখছিস অ্যারোগুলো, এই অ্যারোগুলো ডিনোট করছে দ্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস। কোন ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সেস? প্লেট এ আর প্লেট বির মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েটেড হয়েছে, সেই ফিল্ডের ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো এরকম, এরা প্যারালাল টু ইচ আদার। দেখ সবকটা স্ট্রেট লাইন। এটা কখন পসিবল? এটা তখন পসিবল যদি এই দুটো প্লেটের মধ্যে সেপারেশন স্মল ডি হয় ভেরি ভেরি মাচ লেস দ্যান এরিয়া অফ ইচ প্লেট। এটা ডায়াগ্রামের জন্য এত লার্জ সেপারেশন করে আমরা ড্র করেছি, কিন্তু অ্যাকচুয়ালি এই সেপারেশনটা থাকে মিলিমিটারের থেকেও কম অর্ডারে, ভেরি ভেরি স্মল গ্যাপ থাকে। তার জন্য কি হয়, এই যে সেপারেশন বিটুইন দ্য টু প্লেটস, যেটাকে স্মল ডি দিয়ে ডিনোট করা হয়েছে, আর এরিয়া অফ ইচ প্লেট যেটাকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা হয়েছে, যদি ধর কথার কথা বলছি, এরিয়া অফ এ প্লেট হচ্ছে সে 10 সেন্টিমিটার স্কোয়ার, আর সেপারেশন বিটুইন দ্য টু প্লেট সে 0.5 মিলিমিটার, তাহলে 0.5 মিলিমিটার 10 সেন্টিমিটার স্কোয়ার আর 100 সেন্টিমিটার স্কোয়ারের থেকে অনেক কম। তখন আমরা কি দেখব, ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো বিটুইন দ্য টু প্লেটস উইল বি প্যারালাল স্ট্রেট লাইন্স। তার মানে এই রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ডটা তখন হয়ে যায় ইউনিফর্ম। এবার ক্যাপাসিটেন্সের ভ্যালু ক্যালকুলেট করতে গেলে কি করতে হয়, এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন ক্যালকুলেট করতে হয়, পোটেনশিয়ালের ভ্যালুর সঙ্গে ইলেকট্রিক ফিল্ডকে রিলেট করে আলটিমেটলি ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমাদের লিখতে হয়। যদি আমাদের ওই ক্যালকুলেশন করার কোনো স্কোপ নেই, আমাদের শুধু ফাইনাল এক্সপ্রেশনটা মনে রাখতে হবে। মনে রাখবি, যদি আমাদের এই দুটো প্লেটের মধ্যের যে এই রিজিয়ানটা, এই গ্যাপটা, এটা যদি এয়ার দিয়ে ফিল্ড থাকে, তাহলে পরে আমরা সেটাকে বলি এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার। কি বলি? এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার। এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার মানে দ্য গ্যাপ or the space between the two plates of the parallel plate capacitor is filled with air. এয়ার দিয়ে ফিল আপ করা রয়েছে। তখন তার ক্যাপাসিটেন্সের ভ্যালু ক্যালকুলেট করলে দেখা যায় ভ্যালুটা হয় C ইজ ইকুয়াল টু এপসাইলেন 0 ক্যাপিটাল A বাই ডি। এই এক্সপ্রেশনটা তোদেরকে লিখতে দেবে। হোয়াট ইজ এপসাইলেন 0? অলরেডি এটা আমরা জানি, এপসাইলেন 0 ইজ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ক্যাপিটাল এ হচ্ছে এরিয়া অফ ইচ প্লেট, স্মল ডি হচ্ছে সেপারেশন বিটুইন দ্য টু প্লেটস, যেখানে স্মল ডি ইজ ভেরি ভেরি মাচ লেস দ্যান এরিয়া ক্যাপিটাল এ। যদি আমাকে বলে রাইট দ্য এক্সপ্রেশন অফ ক্যাপাসিটেন্স ফর অ্যান এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটার, তাহলে পরে কিন্তু আমাকে এই এক্সপ্রেশনটা লিখে প্রত্যেকটা টার্ম কোনটা কি ডিনোট করছে সেটা মেনশন করে দিতে হবে। এটা কিন্তু কোয়েশ্চেনে কখনো বলবে না ডিফাইন ইচ টার্ম। বললে তো খুব ভালো কথা, যদি না বলে তাহলেও কিন্তু ফর্মুলাতে আমরা যে যে টার্মগুলো ইউজ করছি প্রত্যেকটা টার্মকে কিন্তু আমাকে লিখে দিতে হবে কোন টার্ম কি ডিনোট করে। এবার ধর আমি এই প্লেট দুটোর মাঝখানের এই গ্যাপটাকে ফিল আপ করে দিলাম উইথ এ মিডিয়াম অফ ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপিটাল কে। আমি একটু আগে কি বলেছি, যে আমরা যদি ওই গ্যাপটাকে ফিল আপ করি
বাই এ মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের যে ভ্যালু, সেই ভ্যালুটা দিয়ে ক্যাপাসিটেন্সের ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখ, যখন গ্যাপটাকে আমরা ফিল আপ করছি উইথ এ মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্যাপিটাল কে, দ্য নিউ ক্যাপাসিটেন্স বিকামস কে টাইমস দ্য প্রিভিয়াস ক্যাপাসিটেন্স। এবার এই ক্যাপিটাল কে এর ভ্যালু যদি 10 হয় তাহলে সি এর ভ্যালুকে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্যাপিটাল কে এর ভ্যালু যদি 50 হয় 50 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ক্যাপিটাল কে এর ভ্যালু যদি 81 হয় 81 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে ক্যাপাসিটেন্স এয়ার ফিল্ড অবস্থাতে, যখন এয়ার দিয়ে ফিল্ড ছিল তখন যা ক্যাপাসিটেন্সের ভ্যালু ছিল, নিউ ক্যাপাসিটেন্স হবে কি কে টাইমস, এই কেটা কি, হোয়াট ইজ ক্যাপিটাল কে? ক্যাপিটাল কে ইজ দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্যাট মিডিয়াম। কোন মিডিয়াম? যে মিডিয়ামটা দিয়ে তুই এই গ্যাপটাকে ফিল আপ করেছিস। তাহলে নিউ ক্যাপাসিটেন্স উইল বিকামস কে টাইমস দ্য প্রিভিয়াস ক্যাপাসিটেন্স, দ্যাট ইজ ক্যাপাসিটেন্স হোয়েন দ্য গ্যাপ বিটুইন দ্য টু প্লেটস ওয়াজ ফিল্ড উইথ এয়ার। তাহলে সি এর এক্সপ্রেশনটা পুট করে দে। তাহলে এক্সপ্রেশনটা আমাদের কি দাঁড়ালো? ক্যাপিটাল কে এপসাইলেন 0 এ ডিভাইডেড বাই ডি। তাহলে এয়ার ফিল্ড হলে এপসাইলেন 0 ক্যাপিটাল এ ডিভাইডেড বাই ডি। যদি ফিল্ড হয় উইথ এ মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, দেন দ্য ক্যাপাসিটেন্স উইল বি ক্যাপিটাল কে এপসাইলেন 0 ক্যাপিটাল এ ডিভাইডেড বাই স্মল ডি। এই এক্সপ্রেশনগুলোর ডিটেলড স্টেপ বাই স্টেপ ডেরিভেশন আছে, কিন্তু যেহেতু আমাদের এটা আউট অফ স্কোপ অফ আওয়ার সিলেবাস, সেই জন্য আমরা ডেরিভেশনটায় যাব না। আমাদের শুধু মনে রাখতে হবে দ্য ফাইনাল এক্সপ্রেশন, এইটা মনে রাখবি। ঠিক আছে তো? প্যারালাল প্লেট ক্যাপাসিটার অবধি, এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। আমি দেখছি কালকে যদি ক্লাস নিতে পারি নেব, না হলে ফ্রাইডেতে আবার আমি একটা ক্লাস নেব। সেখানে আমরা, তোরা যেরকম রেজিস্ট্যান্সের ক্লাসে সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন পড়েছিস, সিমিলারলি ক্যাপাসিটারেরও সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন হয়। এবার আমরা রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনে কি দেখেছিলাম? সিরিজে R is equal to R1 plus R2 plus R3 and so on. আর প্যারালালে কি ছিল? 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 and so on. ক্যাপাসিটারে এটা উল্টে যাবে। ক্যাপাসিটারের সিরিজ কম্বিনেশনে হবে 1 by C is equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 and so on. আর প্যারালাল কম্বিনেশনে হয়ে যাবে C is equal to C1 plus C2 plus C3 plus and so on. এই ক্যালকুলেশনটা আমরা নেক্সট ক্লাসে করব। আমি দেখছি, আমি যদি কালকে ক্লাস নিতে পারলাম নিলাম, না হলে আমি কালকে না নিলে অবশ্যই আমি ফ্রাইডেতে ক্লাস নেব। তোরা সবাই জয়েন করবি, আমি ফ্রাইডেতে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। এই পার্টটা আমাদের তাহলে কমপ্লিট হয়ে যাবে ফ্রাইডেতে। ঠিক আছে, তাহলে পরে আজকে আমি এই অবধি ক্লাসটা শেষ করছি।